This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের চাকরি যাচ্ছে না আপাতত, স্যালারি বন্ধ হবে না আপাতত, কিন্তু এটা তো কোনো সুরাহা নয়, এটা তো কোনো একদম পার্মানেন্ট সলিউশন নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে। আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই, সেটা কি আর বাঁচানো যাবে না? এই সদুত্তর কিন্তু এখনো পুরোপুরিভাবে আমরা পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকটা জিনিস শুনেছি যে উনি বলেছেন যে এই একটা খেলা চলছে বিরোধীদের খেলা নয়, আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন খেলা খেলেছে বলেই আজকে আমরা এই পজিশনে। আর এখন বিরোধী রাজনৈতিক দল হোক আর যে কোনো রাজনৈতিক দল, সবাই মিলেই তো খেলছে। আমরা তো এখন ভোট ব্যাংক, কিন্তু আসল কথাটা কি বলুন তো, যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আমাদের মানসিক অবস্থা খুবই শোচনীয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় যে কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করব, সেই শক্তিটুকু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা একসঙ্গে আছি, যোগ্যরা একসঙ্গে আছি, জোট বেঁধে আছি, আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই। একটাই ফ্র্যাটার্নিটি আমাদের, আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ। আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ, সংগঠন, দল, রং, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 দেখব না। আমাদের একটাই পরিচয়, আমরা যোগ্য চাকরিহারা। আজকে আমাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা মেহবুবকে আমি বলবো বলার জন্য। দেখা যাবে মেহবুব মন্ডল, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বলুন আপনাদের পরিকল্পনা এবং আজকে যে বৈঠক হলো, বৈঠকের পরে কি প্রাপ্তি অপ্রাপ্তি এবং আগামী দিনে কি পরিকল্পনা? আজকে আমাদের যে বৈঠক, সেই বৈঠকের পরেও আমাদের ধ্রুব যে সত্য, সেই সত্য আমরা অস্বীকার করতে পারি না। সেটা হচ্ছে আমাদের কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে খারিজ হয়েছে। তাই সেখান থেকে রিভিউ এবং রিভিউ থেকে কিউরেটিভ প্রসেসটা কিন্তু খুব জটিল। আমরা কিন্তু সত্যি জানি না আমরা ফিরবো কি ফিরবো না। তাই কিন্তু একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে জাজমেন্ট এসছে অসঙ্গতিপূর্ণ এবং চরমতম একটা বায়াস জাজমেন্ট। এই জাজমেন্ট কখনো হতে পারে না, কারণ জাজমেন্টটা পড়লেই পাওয়া যায়। এই জাজমেন্টটার আমরা যে রিভিউ যাব, কিন্তু আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার একটা জনমতের প্রয়োজন আছে। আমি একা নয়, সুপ্রিম কোর্টে কেস রিভিউতে ওঠার আগেই মানুষের মুখ থেকেও যেন এই রিভিউর দাবিটা ওঠে। অনৈতিক নয়, নৈতিকভাবে যদি মানে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে মানুষ মনে করে যে হ্যাঁ এরা সত্যি অযোগ্য, তাহলে আর আমাদের দাবি করার কিছু থাকে না। তার সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা থেকে, একমাত্র আন্দোলন থেকে। তাই আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব, কেমনভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিকভাবে, তাই সেই যে এজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন রকমের এজেন্ডার কথা ভেবে রেখেছি, জেলাভিত্তিক, কেন্দ্রীয়ভাবে, এবং পাশাপাশি আপনারা আরও জানেন যে রিভিউয়ের যে প্রস্তুতি, আমাদের প্রায় 12-13 হাজার পিটিশনার আছে, তাদের ওকালতনামা সাইন, এফিডেভিট করা, স্ক্যান করা, অনেক। আমরা এই মুহূর্তে শুনছিলাম যারা যোগ্য চাকরিহারা তারা তাদের বক্তব্য সামনে রাখছিলেন, এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও এখনও বেশ কিছু প্রশ্ন তাদের থেকে গেছে, এবং ভবিষ্যৎ নিয়ে অবশ্যই কি হবে এই প্রশ্নটা তারা বারংবার করছেন। এটাকে আমরা তুলে ধরব। আপনারা কি স্কুলে ফিরছেন?
আমরা তো স্কুলে আছি, কারণ আমাদের টার্মিনেশন তো হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছে। তা আমরা স্কুল যাব না কেন? নিশ্চয়ই যাব, কিন্তু চূড়ান্তভাবে যাওয়াটা আমাদের লক্ষ্য। তাই চূড়ান্তভাবে স্কুলে পৌঁছানো, স্কুলে আগের সম্মান নিয়ে পৌঁছানো, সেই যাত্রাপথে আমরা যে বাধাগুলো দেখতে পাচ্ছি সেই বাধাগুলো সরিয়ে যেদিন সত্যি সত্যি স্কুলে পৌঁছাতে পাবো, সেই পৌঁছানোটা আমাদের আসল হবে। সদর্থক নঙর্থক আমি বলবো না, এটা আংশিক বলতে পারি। আংশিক এই কারণে যে আমরা কিছু দাবি রেখেছিলাম, সেই দাবি মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, কিছু দাবি, যেমন ধরুন আমরা বলেছিলাম যে লয়ার প্যানেল আপনারা আমাদের জন্য দিয়েছিলেন তা প্রায় মৃত ছিল, উনি লয়ারের কথা বলেছেন। কিন্তু আমি বলছি এইগুলো সব প্রতিশ্রুতি, রাজার প্রতিশ্রুতি, খুব স্বাভাবিক। আমরা দেখতে চাই কোর্টরুমে তার সত্যতা। আমরা আজকে রাত্রে আমাদের যে ফাইনাল মিটিং হবে সমস্ত জেলাকে নিয়ে, তারপরে কাল থেকে আমরা আন্দোলনে কবে কোন তারিখ কীভাবে আন্দোলন করব সেটা বলবো, এবং অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করব। হ্যাঁ, আমরা একটা অংশ তো শহীদ মিনার আজকে থাকবো, আজকেও থাকবো। এখন থেকে টানা আজকে আমরা রাত্রে এখানে আমাদের আলাপ আলোচনা সারবো এবং জেলা মিটিং করব। কাল বা পরশু করে আমরা একটা বিবৃতি দিয়ে আমরা জানাবো আমরা আন্দোলন কোন কোন জায়গায় কেমনভাবে করে আন্দোলনগুলো চালাতে যাই। শুনতে পাচ্ছি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যারা চাকরিহারা, যারা যোগ্য চাকরি প্রার্থী, এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কোথাও তাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে, এবং সেই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে, নজর থাকবে। চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য, কারা যোগ্য ব্যাখ্যা চাইবে শীর্ষ আদালতের কাছে। তবে রায় যাই হোক, সব পথই খোলা রাখছে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। আমি এখন ভবিষ্যতেরটাও বলে রাখছি, ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন। ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী, এটা চুরি, দুর্নীতি, করাপশন, এটা ভুল নয়, পাপ। এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে, কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি। আপনার কাছে নাকি প্ল্যান বি আছে। সেই প্ল্যান বিটা কি আমাদেরকে একটু খুলে বলুন, খোলাসা করে বলুন। নাকি প্ল্যান বি মানে এই যে তৃণমূল নেতাদেরকে টাকা দিতে হবে, দিলে পরে চাকরি আবার সবার কনফার্ম হয়ে যাবে? কি
কি আপনার প্ল্যান বি? এই প্ল্যান বিটা জানা অধিকার তো পশ্চিমবঙ্গের লোকজনের আছে। আর এরা 2 বছরেরও বেশি সময় পেয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করার জন্য, কিন্তু উনি যোগ্য এবং অযোগ্য আলাদা করেননি। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবেই যেন চাল এবং কাকর এই দুটোকে যেন আলাদা করা না যায়। এসএসসি 26,000 চাকরি প্রার্থীর ওএমআর শিট নিয়ে চরম দামাদল। ওএমআর শিট কি সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে নাকি সরিয়ে ফেলা হয়েছে? ফের একবার এই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই যে মাদার লিস্টটা উদ্ধার করেছে সেখানে সব পরীক্ষার্থীর ওএমআর শিট আছে। ইন দ্য মিন টাইম ওই যে দুর্বৃত্তরা জেলে বসে আছে তারা ওএমআর শিট পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পুড়িয়ে দিয়েছেন। সেটাও কতটা সত্য কথা নাকি সত্য লুকিয়ে রাখার জন্য এই কথাটা বলা হচ্ছে সেটাও একটু বোঝার দরকার আছে। কারণ পুড়িয়ে দিয়েছি বা নষ্ট করে ফেলা হয়েছে এটার পরেও দেখা গেছে যে সেই ওএমআর শিট থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের প্রশ্নের উত্তর স্কুল সার্ভিস কমিশন দিয়েছে। এই মামলা আমার সামনেই এসেছিল। সুতরাং পুড়িয়ে ফেলেছে, নষ্ট হয়ে গেছে যে সেটা সত্যি সত্যি, এটা আমি এখনও মনে করছি না। এটা আমার মনে হচ্ছে সব কিছু লুকিয়ে রাখার এবং বিষয়টিকে একটু গুলিয়ে দেওয়ার